হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ পঞ্চম অধ্যায় পড়ব। দেখো, পঞ্চম অধ্যায়টি হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা এখানে দেয়া আছে। দেখো, পরমাণুর কণা সমূহ, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে মৌলের আপেক্ষিক ভর নির্ণয়, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, পরমাণুর কণাসমূহ। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা পেয়েছ। তোমরা জানো যে পরমাণু মূলত 3টি কণা দিয়ে তৈরি। এই কণাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে কিছু তথ্য নিচে উল্লেখ করা হলো। আচ্ছা, এখানে দেখো, পরমাণুর মধ্যে কণা আমরা কয়টা দেখলাম? তিনটা হচ্ছে, এগুলা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটি হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা। এই তিনটি কণিকা ছাড়াও পরমাণুতে কিন্তু আরো অসংখ্য কণিকা থাকে, এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকার সংখ্যা হচ্ছে প্রায় 100। অস্থায়ী কণিকার কিছু উদাহরণ হচ্ছে মেসন, পজিট্রন, পাইউন, নিউট্রিনো। এখন এগুলাকে অস্থায়ী কণিকা কেন বলা হয়? অস্থায়ী কণিকা হচ্ছে এই কণিকাগুলো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে, সব সময় এই কণিকাগুলোকে পাওয়া যায় না, এজন্য এই কণিকাগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এই অস্থায়ী কণিকা ছাড়াও পরমাণুতে কিছু ভারী কণিকা পাওয়া যায়। এই ভারী কণিকাগুলোকে বলা হয় কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার উদাহরণ হলো ডিউটেরন, আলফা কণা। সুতরাং আমরা পরমাণুতে দেখলাম স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা, এই 3 রকমের কণিকা থাকে। তার মধ্যে স্থায়ী কণিকা হচ্ছে 3টি। স্থায়ী কণিকা কোনগুলো? এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা, আর বাকি সব অস্থায়ী কণিকা। দেখো, ইলেকট্রন, ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। যে থমসনকে ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয়, কারণ তিনি প্রথম ইলেকট্রনের ভর ও চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন। নিচে ইলেকট্রনের আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। এখান থেকে আমরা কি জানতে পারলাম? ইলেকট্রনের আবিষ্কারককে জে থমসন। আর ইলেকট্রনের চার্জ কত? -1.602 ইন্টু 10⁻⁻19। এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত চার্জ। ইলেকট্রনের প্রকৃত চার্জ দেখো, একটি ইলেকট্রনের ভর 9.109 ইন্টু 10⁻31 কেজি, যা একটি প্রোটনের ভরের 1837 গুণ কম। তাই নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুব ক্ষতি হয় না। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1 ধরা হয়। ইলেকট্রনকে সাধারণত ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা দেখো, এখানে কেন আপেক্ষিক ভর বিবেচনা করা হয় না? কারণ ইলেকট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে 1837 গুণ কম। আপেক্ষিক ভর হচ্ছে মানে একটার তুলনায় আরেকটার ভর কতটুকু। ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় কত গুণ বেশি বা কম, সেক্ষেত্রে ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় প্রায় 1837 গুণ কম। তাই ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা করা হয় না, না করলেও তেমন ক্ষতি নেই। তারপর দেখো, প্রোটন। প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ বা আধানের পরিমাণ +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। দেখো, ইলেকট্রন আর প্রোটনের চার্জ কিন্তু সমান, জাস্ট ইলেকট্রনেরটার সামনে মাইনাস আর প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, এই যে সামনে এখানে প্লাস চিহ্ন। প্রোটন আবিষ্কারের কৃতিত্ব আর্নেস্ট রাদারফোর্ডকে দেয়া হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রোটন কে আবিষ্কার করেন? আর্নেস্ট রাদারফোর্ড। নিচে প্রোটনের আরো কিছু বৈশিষ্ট্য দেয়া হলো। একটি প্রোটনের ভর 1.673 ইন্টু
10⁻⁻27 কেজি। এটা হচ্ছে প্রোটনের প্রকৃত ভর। হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রন অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। আচ্ছা, এটা কিভাবে দেখো, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আর হাইড্রোজেন একমাত্র পরমাণু যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। মানে 118টা মৌলের মধ্যে হাইড্রোজেন একমাত্র পরমাণু যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। তো হাইড্রোজেনের নিউক্লিয়াসে মাত্র একটা প্রোটন থাকে আর এর কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। তো যদি আমরা হাইড্রোজেনের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে পারি, মানে ইলেকট্রনটা তার পরমাণু থেকে অপসারণ করতে পারি, তাহলে আর পরে থাকবে প্রোটন। সুতরাং আমরা হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন অপসারণের মাধ্যমে প্রোটন পেতে পারি, প্রোটন পাওয়া যায়। প্রোটনের আপেক্ষিক চার্জ +1 এবং আপেক্ষিক ভর +1 ধরা হয়। প্রোটনকে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। তারপর দেখো নিউটন। 1932 সালে জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। নিউটনের কোনো চার্জ নেই, শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউটন রয়েছে। নিউটন সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো। দেখো, একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয়। দেখো, একটা মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে হয়। কারণ আইসোটোপ বলতে আমরা কি বুঝি? আইসোটোপ হচ্ছে একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু। মৌলটা যদি একই মৌল হয়, মৌল মূলত পারমাণবিক সংখ্যাই হচ্ছে মৌলের আসল পরিচয়। তো যদি একই মৌল হয় তাহলে কিন্তু তার পারমাণবিক সংখ্যা সেম হবে, মানে প্রোটন। আর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। এখন ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। তো এখন যদি একই পরমাণুর দুটি ভিন্ন আইসোটোপ হয়, তাহলে একই পরমাণু হতে হলে তার প্রোটন সংখ্যা সমান হতে হবে। কিন্তু যদি ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হতে হবে। নিউট্রন সংখ্যা ভিন্ন না হলে কিন্তু এটার আইসোটোপ হবে না, কারণ ভর সংখ্যা তখন আর ভিন্ন হবে না, তখন সেম হয়ে যাবে। জন্য বলা হয়েছে একটি মৌলে দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে হয় থাকে, মানে ভর সংখ্যাটা নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে হয়। আচ্ছা, আইসোটোপ কি আমরা একটু বিস্তারিত দেখে নেই। দেখো, আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যা আমরা জানি, কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা আলাদা, এই কারণে ভর সংখ্যাও আলাদা। এখন নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা আলাদা হলে ভর সংখ্যা আলাদা হবে, কারণ প্রোটন আর নিউট্রনের যোগফলই হচ্ছে ভর সংখ্যা। তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। গ্রিক আইসো শব্দের অর্থ সমান এবং টোপস অর্থ অবস্থান। আইসোটোপগুলো পর্যায় সারণীর একই ঘরে অবস্থান করে বলে এদের সমস্থানিক বলা হয়। একই ঘরে অবস্থান করে কারণ তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান, এই জন্য একই স্থানে অবস্থান করে। তাদের পর্যায় সারণীতে তাদের অবস্থান একই স্থানে। দেখো, আইসোটোপ দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ আর একটা হচ্ছে মানব সৃষ্ট আইসোটোপ। এখন এখানে এগুলো প্রাকৃতিক আইসোটোপ, এগুলো আবার স্থায়ী অস্থায়ী দুই ধরনের হয়। তার মধ্যে অস্থায়ী আইসোটোপ গুলো তেজস্ক্রিয় বা রেডিও আইসোটোপ, নিউক্লিয়াস ভাগ হয়ে রশ্মি বিকিরণ করে। এই অস্থায়ী আইসোটোপ গুলো নিউক্লিয়াস ভাগ হয়ে রশ্মি বিকিরণ করে। আর আর দ্বিতীয়ত মানব সৃষ্ট কৃত্রিম যে আইসোটোপ গুলো, এই সবগুলো কিন্তু তেজস্ক্রিয়। দেখো, মানব সৃষ্ট সব কৃত্রিম আইসোটোপ তেজস্ক্রিয়। একটি নিউট্রনের ভর হলো 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। এখানে নিউট্রনের ভর আর প্রোটনের ভর কিন্তু প্রায় সমান সমান, তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় সমান সমান, একটু বেশি। নিউট্রনের ভর প্রোটনের ভর থেকে সামান্য বেশি। নিউটনের আপেক্ষিক আদান বা চার্জ 0 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। নিউটনকে n প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এখন আপেক্ষিক আদান 0 কিভাবে হয়েছে? প্রথমত, প্রোটনের যে চার্জটা আছে, প্রোটনের চার্জকে এক ধরনের হয়েছে, একক ধরনের হয়েছে। এখন প্রোটনের সাথে কম্পেয়ার করে ইলেকট্রনের চার্জও এক, কিন্তু এটা যেহেতু নেগেটিভ, সুতরাং সামনে থাকবে মাইনাস। আর প্রোটনের সাথে নিউট্রনকে কম্পেয়ার করলে নিউটনের কিন্তু চার্জ নাই, সুতরাং নিউটনের চার্জ হবে 0। আবার ভর, প্রোটনের ভরকে একক ধরনের হয়েছে। এখন প্রোটনের ভরের সাথে কম্পেয়ার করে নিউট্রন আর ইলেকট্রনের ভরকে যদি বিবেচনা করি আমরা, তখন দেখতে পাবো নিউটনের ভর 1, কারণ এখানে প্রোটনের ভর আর নিউটনের ভর কিন্তু প্রায় সমান সমান, এই জন্য প্রোটনেরও আপেক্ষিক ভর 1 ধরা হয়।
আচ্ছা দেখো, নিউটনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে। এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল, কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন অস্থিতিশীল। 10 মিনিটের ভেতর এটি একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি নিউট্রিনোতে বিভাজিত হয়ে যায়। দেখো এখানে তোমরা প্রোটন কি জানো, ইলেকট্রন কি তাও জানো, কিন্তু নিউট্রিনো এটা কি তোমরা জানো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নিউট্রিনো হচ্ছে বৈদ্যুতিক চার্জবিহীন সক্রিয় ক্ষুদ্র পারমাণবিক কণা। ধারণা করা হয় এই ক্ষুদ্র কণা ও শূন্য ভরের কণা। মানে নিউটনের প্রায় ভর নাই বললেই চলে। একেবারে যে নাই তা কিন্তু নয়, নিউটনের ভর আছে, এটা হচ্ছে একদম ক্ষুদ্র ভর, মানে নাই কিন্তু আছে। এটা এই নিউটনের ভরটা এমন, একে পরিমাপ করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, কিন্তু অনেক কষ্টসাধ্য পরিমাপ করতে। মানে ভর নাই কিন্তু ভর আছে, একদম ক্ষুদ্র ভর। এখন পদার্থের মধ্যে দিয়ে এই কণা প্রায় অবিকৃতভাবে চলাচল করতে পারে। নিউটনীয় অর্থ হচ্ছে ক্ষুদ্র নিরপেক্ষ কণা। গ্রিক বর্ণ নিউ দিয়ে একে প্রকাশ করা হয়। মানে এই নিউট্রিনো কণাটার ভর একদম নাই বললে চলে, এবং কি এই নিউট্রিনো কণা অন্য সকল পদার্থের মধ্যে দিয়ে অবিকৃতভাবে চলাফেরা করতে পারে। দেখো, নিউট্রিনো প্রকৃতির অন্যতম রহস্যময় কণা। এই কণার অন্যতম বৈশিষ্ট্য হলো তা যে কোনো পদার্থের মধ্যে দিয়ে কোনরূপ প্রতিক্রিয়া না করেই প্রবেশ করতে পারে। পৃথিবী পৃষ্ঠ প্রতি সেকেন্ডে অসংখ্য নিউট্রিনো এসে আছড়ে পড়ছে। আমাদের চারপাশেও অনেক নিউট্রিনো সৃষ্টিকারী উৎস রয়েছে। পৃথিবীর বাইরেও রয়েছে নিউট্রিনোর অনেক উৎস। সূর্য থেকেও প্রতিনিয়ত নিউট্রিনো আমাদের শরীর ভেদ করে চলে যাচ্ছে। শুধু সূর্যই নয়, মহাজাগতিক আরো বস্তু আছে যেখানে থেকে প্রতিনিয়ত নিউট্রিনো নির্গত হচ্ছে। আমাদের গ্যালাক্সির বাইরে যদি কোনো সুপারনোভা সংঘটিত হয় তা থেকেও নিউট্রিনো নির্গত হয়। তাছাড়া সকল নক্ষত্রই নিউট্রিনোর উৎস। এখানে সুপারনোভা হচ্ছে নক্ষত্রের বিস্ফোরণ। কোন নক্ষত্র যদি ধ্বংস হয়ে যায় বা বিস্ফোরিত হয় তখন একটা সুপারনোভা সংঘটিত হয়, এটাকেই সুপারনোভা বলা হয়। আচ্ছা, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।